আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমরা 26তম বিসিএস এর ইংরেজি প্রশ্নগুলো আমরা সমাধান নিয়ে এসেছি। তো আমরা আশা করি আপনারা প্রতিটা ভিডিও ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখবেন এবং বিশেষ করে খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে প্রত্যেকটা বিষয় আপনারা নোট করতে পারেন। শুধু ভিডিও ক্লাসগুলো দেখলেই হবে না, এগুলো নোট করতে হবে এবং এগুলো বারবার চর্চা করতে হবে। তো প্রথম সেন্টেন্সটা ছিল আমার এখানে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি পছন্দ করো। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এখানে আমি বিষয়টা খেয়াল করি যে এভরিবডির একটা নিয়ম এখানে দেওয়া হয়েছে যে এভরিবডি কোনো সেন্টেন্সে থাকলে সেটা কিন্তু তারপরে যে ভার্বটা থাকে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, এভরিবডি মানে কি প্রত্যেকেই আলাদা আলাদা করে বোঝায়। তো এখানে এভরিবডি থাকার কারণে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, কেননা এভরিবডি এখানে সিঙ্গুলার হিসেবেই কাউন্ট করা হয়। তো এই কারণে যে এভরিবডি হ্যাজ গান দেয়ার, প্রত্যেকেই সেখানে গিয়েছে, হ্যাজ গান দেয়ার সেখানে গিয়েছে। তো এখানে এই কারণে এটা কিন্তু কারেক্ট। আর বাকিগুলো কেন কারেক্ট হবে না? আচ্ছা, এটা বলি যে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এটা তো হবে না, কেননা গো এর ভিতরি ফর্মটা হচ্ছে কি গান, এটা লাল কালি দিয়ে মার্ক করলাম, এখানে এটাই কারেক্ট। আচ্ছা, এটা ব্লু কালার, এভরিবডি আর গান দেয়ার এটা কিন্তু হবেই না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো না। এখানে এভরিবডির পরে ভার্ব আছে প্লুরাল আর, তাহলে এটা কি, এটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, পরেরটা আছে যে এভরিবডি হ্যাভ গান দেয়ার, এটাও হবে না, কেননা এভরিবডির পরে সবসময় কি হবে, যে ভার্ব বলবে, সিঙ্গুলার ভার্ব বলবে, এ কারণে এটাও হবে না। গ্রেট। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা পছন্দ করো। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, তারপর দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। আচ্ছা, এখানে মেইন যে বিষয়টা সেটা হলো যে কোনো কিছু উপযুক্ত সময়ে বা সময় মতো যাওয়া অর্থে, পৌঁছানো অর্থে, চলা অর্থে, কিন্তু এখানে এই ওয়ান টাইমই হবে। ওয়ান টাইম মানে কি, সময় মতো, অর্থাৎ এখানে ট্রেনটা সময় মতোই চলছে। তো এখানে ওয়ান টাইম মানে কি, সময় মতো। এখানে প্রিপজিশনের ব্যবহার দিয়েছে যে ওয়ান টাইম মানে সময় মতো। চুজ দ্য কারেক্ট প্রিপজিশন, সঠিক প্রিপজিশনটা পছন্দ করো। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট, আমার ভাইয়ের কি নাই, কোনো আগ্রহ নাই। নো ইন্টারেস্ট ইন মিউজিক, অর্থাৎ আমার ভাইয়ের মিউজিকে কোনো কি নাই, আগ্রহ নাই। এজন্য ইন্টারেস্টের পরে কিন্তু ইন বসে, ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট ইন মানে কি, কোনো কিছুতে আগ্রহ থাকা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অপশন, সঠিক অপশনটা চয়েস করে ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করো। আচ্ছা, বলছে যে আই অ্যাম লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, হ্যাঁ। তো এই ধরনের ওয়ার্ডের পরে সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, তাহলে এখানে কি হবে, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। এগুলোর পরে সবসময় আমরা ধরে নিব যে এটার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকবো, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। চুজ দ্য কারেক্ট ফর্ম, প্যাসিভ। হু উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কে কাজটি করবে। হু উইল ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্ম কি হবে? আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে এই যে হু আছে, হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার সময় প্রথমে কি করি, হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম প্রথমে বসে, বাই হুম নিয়ম অনুযায়ী, বাই হুম। নেক্সট হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্ব কি আছে, উইল। তো এখানে ফিউচার ইনডিফিনিটের একটা গঠন আছে। তো আমরা সবাই জানি যে ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, বি যুক্ত হয়, একটা অতিরিক্ত বি যুক্ত হয়। তাহলে বাই হুম বসে গেল, এরপরে উইল আসলো, বাই হুম উইল, এরপরে সাবজেক্ট আছে দ্য ওয়ার্ক। তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক এবং
ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এক্সট্রা বি আসে, তাহলে এই বি আসলো, এরপরে ভার্বের ভি3 ফর্ম বসে, ডু এর ভি3 ফর্মটা হচ্ছে কি ডান, আর এখানে দ্য ওয়ার্কটা কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, যে হুইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করবে। এই ভার্বের পরেই কিন্তু এখানে এই যে দ্য ওয়ার্ক এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, হুইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করবে। তাহলে এখানে কি হবে, দ্য বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, এটাই হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা পছন্দ করো। I have looked for a good doctor before I met you. I had looked for a good doctor before I met you. আচ্ছা, এখানে খেয়াল করি এই যে বিফোর শব্দটা আছে না, আমরা সবসময় পড়ছি যে বিফোর এবং আফটারের যে ব্যবহার, এই সেন্টেন্সটা আমরা প্রায় সবাই জানি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসিবার আগে কি করলো, রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো ঠিক এই ধরনের বাক্য যে বিফোরের আগে হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট আছে, আই হ্যাড লুকড এখানে পাস্ট পারফেক্ট, এবং আই মেট ইউটা এটা হচ্ছে এখানে আমার যেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ঠিক আছে, এইটাই কারেক্ট। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স, সে কি বলছে, যে হি ইজ সে হয়, ডেভয়েড অফ, এই ডেভয়েড অফ মানে কোনো কিছু থেকে বর্জিত থাকা, মানে বঞ্চিত থাকা, বা সেটা তার মধ্যে নাই এমন বোঝায়। তো হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, সে হচ্ছে কমন সেন্স থেকে বর্জিত, বা সে তার মধ্যে কোনো কমন সেন্সই নাই, সাধারণ জ্ঞানই নাই, সেটাই বোঝাচ্ছে। এই জন্য এখানে ডেভয়েডের পরে অফটাই কিন্তু এখানে কারেক্ট। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটা কি করো, পছন্দ করো। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড। হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল, লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা এই যে লেস্টের যে ব্যবহারটা পড়ছি, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্ট পিছে ভয়ে যে, এই ভয়ে যে, তো লেস্ট থাকলে তারপরে সাবজেক্ট এবং কী হবে, ভার্বের সাবজেক্টের পরে অবশ্যই কী হবে, শুড হবে। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ সে দ্রুত দৌড়েছিল পিছে ভয়ে যে সে ট্রেনটা কী করে মিস না করে। নাম্বার 49, দ্য আরাবিয়ান নাইটস। দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট। দেখেন, আরাবিয়ান নাইটস কিন্তু এখানে একটা বইয়ের নাম, ঠিক আছে, এটা একটা বইয়ের নাম হওয়াতে কিন্তু এখানে কি হবে, এই ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে, এই জন্য দ্য আরাবিয়ান নাইটস এর পরে ইজ হবে, ইজ স্টিল এ গ্রেট ফেভারিট, অর্থাৎ আরাবিয়ান নাইট এই বইটি এটা এখনও সবার কাছে যেন খুব কি জনপ্রিয়। Choose the correct preposition. The police is looking dash the case. The police is looking, আচ্ছা কোনো কিছু আমি খেয়াল করি যে এখানে এই যে লুক, হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে এখানে কি ব্যবহার করতেছে, যে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেজ, কোনো কিছু অনুসন্ধান করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লুকের পরে ইনটু, অর্থাৎ কোনো অনুসন্ধান করা বা তদন্ত করার ক্ষেত্রে আমরা লুকের পরে ইনটু ব্যবহার করে থাকি। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশ এই কেসটি, এই মামলাটি কি করছে, তদন্ত করতেছে, এই জন্য ইনটুটা হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানানটি কি করো, খুঁজে বের করো। সঠিক বানানটা হচ্ছে অ্যাসার্টাইন, ASCERTAIN, এই অ্যাসার্টাইন এই শব্দটাই কিন্তু এখানে সঠিক বানান। তো অ্যাসার্টাইন এটার অর্থটা কি, নিশ্চিত করা কোনো কিছু, সার্টাইন মানে নিশ্চিত, আর অ্যাসার্টাইন কোনো কিছু নিশ্চিত করা, এটা ভার্ব। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি কি করো, পছন্দ করো। এখানে আমরা খেয়াল করি যে এই 3rd নম্বর সেন্টেন্সটা আছে যে দ্য ম্যান
দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, অর্থাৎ দ্য ম্যান মানুষটি হু স্টোল মাই ব্যাগ যে আমার ব্যাগটি হারিয়েছিল সে ছিল কি ওয়াজ টল, অর্থাৎ সে লম্বা ছিল। দি ম্যান এরপরে রিলেটিভ প্রোনাউন হু আছে এবং এই কিন্তু তারপরে ভার্বটা হচ্ছে কি ফর্ম, পাস্ট ফর্ম। যে মানুষটি আমার ব্যাগটি হারিয়েছিল সেই ছিল লম্বা, কিন্তু বাকিগুলো কেন হবে না? তার একটাই কারণ, দি ম্যানের পরে কি এখানে রিলেটিভ প্রোনাউন আছে? এটাও নাই, এটাও নাই। সুতরাং যেহেতু এই দুটাই, দ্য ম্যানের পরে কোনো রিলেটিভ প্রোনাউন নাই, এজন্য এই দুইটা কি ইনকারেক্ট, এর জন্য এটা রেড মার্ক। দ্য ম্যান ওয়াজ টল হু ড্যাশ ইজ স্টিলিং টল মাই ব্যাগ, এখানে হু ইজ স্টিলিং টল, যে চুরি করতেছে লম্বা মাই ব্যাগ, আমার চুরি করতেছে লম্বা আমার ব্যাগ, এখানে কিন্তু হচ্ছে না, এখানে ব্যাকরণগতভাবে হয়তো এখানে পরিশুদ্ধ নয়, অর্থগতও পরিশুদ্ধ নয়, এই জন্য এটা রেড। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ভার্ব। নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, অর্থাৎ নীলা কি করতেছিল? নীলা, দেখেন এখানে আমরা খেয়াল করি, আমি সব সময় বলছি যে এখানে যে হোয়েন আছে না, তো হোয়েনটা কনজাংশন দ্বারা এখানে কিন্তু পরে কি আছে, পরের সেন্টেন্সটা আমার কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে। তো নীলা ড্যাশ হার হ্যান্ড, নীলা পাস্ট কন্টিনিউয়াস হিসেবে এটার কি বোঝাচ্ছে? এটার ভাবটা এমন বোঝাচ্ছে যে নীলা এই বার্ন্ট আর হ্যান্ড, নীলা তার হাতটি পুড়িয়েছিল। হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যখন সে ডিনার রাতের খাবার রান্না করতেছিল। পাস্টের, এটা অতীতের একটা কাজকে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে বার্ন্ট হবে। নাম্বার 54, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশনটা খুঁজে বের করতে হবে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্টর্ম, হ্যাঁ, দ্য ট্রি গাছ, কোনো কিছু গাছ উপড়ে ফেলানোর ক্ষেত্রে ব্লোন এ মানে ঝড়ে এটা কি করছে, গাছটা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে বা উপড়ে ফেলেছে, অর্থাৎ এই কারণের ক্ষেত্রে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন এ, গাছটি উড়িয়ে নিয়ে গিয়েছে এক স্থান থেকে অন্য স্থানে, বাই দ্য স্টর্ম, ঝড়ের দ্বারা, এর জন্য ব্লোন এ হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এখানে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, অর্থাৎ সে একটা দোকান খুলতে যাচ্ছে। এখানে প্যাসিভ ফর্ম হবে, এখানে অবজেক্ট কি আছে, এ শপ কেন অবজেক্ট? কারণ আমরা সাবজেক্টকে প্রশ্ন করি যে সে কি খুলতে যাচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, আমরা কিন্তু অবজেক্ট খুঁজে পাই। তাহলে সে কি খুলতে যাচ্ছে, এ শপ একটি দোকান। তাহলে যেহেতু এ শপ আমরা উত্তরে পাই, সেক্ষেত্রে আমার এই শপটা কি করবে, সেন্টেন্সের প্রথমে আসবে। তাহলে এ শপ, এই যে তিনটারই কিন্তু এ শপ প্রথমে আসে। আচ্ছা, তারপরে দেখবো যে রুলস কোনটা এখানে মিল হয়। তাহলে এ শপ, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি সবসময় বিইং যুক্ত হয়। তাহলে এ শপ ইজ বিইং, গোয়ের ভিতরে হচ্ছে গান, এ শপ ইজ বিং গান, সরি এখানে আমার একটু মিস্টেক হচ্ছে যে এই যে গোয়িং টু ওপেন আছে না, তো এই কারণে দেখেন এ শপ ইজ গোয়িং, যেহেতু টু আছে ইনফিনিটিভ, তো এই ক্ষেত্রে আমরা কি করি, টু এর পরে এক্সট্রা একটা বি দিলেই আমার এই সেন্টেন্সটা হয়ে যায়। তাহলে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড, টু বি ওপেন্ড কোথায় আছে, এই যে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম, এর অবজেক্ট হচ্ছে হিম, এটাই হচ্ছে কারেক্ট। বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন যে এই শপটা হচ্ছে এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম এবং ইজ গোয়িং টু চলে আসলো। এই যে গোয়িং টু থাকার কারণে যে টু প্লাস এরপরে এই যে ওপেন আছে না, মানে ইনফিনিটিভ, ভার প্লাস টু প্লাস ভিয়ন, তো এই ধরনের সেন্টেন্সে টু এর পরে একটা এক্সট্রা বি যোগ হয় নিয়ম অনুযায়ী, এবং যে ভার্বটা থাকে তারপরে ভিতরি, তাহলে টু বি ওপেন্ড বাই হিম, এটাই কারেক্ট। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনিমাস। ম্যাগনানিমাস, এই ম্যাগনানিমাসের অর্থটা কি সেটাই কিন্তু আমার এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখেন যে ম্যাগনানিমাস যেটা হচ্ছে মহানুভব বা উদর, তো ম্যাগনানিমাস মানে যেহেতু মহানুভব যদি উদর হয়, তাহলে এইটার সাথে আমার কোন অর্থটা মেলে? আমার এখানে একমাত্র শব্দ আছে জেনারাস, জেনারাস মানে কিন্তু উদার বা মহানুভব, জেনারাস।
আনকাইন্ড মানে নির্দয়, রিভেঞ্জফুল যেটা হচ্ছে প্রতিশোধ, এটা হবে না। ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ, এটাও হবে না। জেনারাস উদার, এটাই হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজ, সঠিক ফ্রেজ দিয়ে ব্লাঙ্কসটা পূর্ণ করো। ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, এখানে খেয়াল করি যে মসজিদে প্রবেশ করার আগে তোমার শুটা খোলো, পায়ের যে শু জুতা সেটাই খোলো। তো কোনো কিছু খোলা অর্থে কিন্তু আমরা যে ফুট অফ, ও ডবল এফ, এই ফুট অফ কিন্তু আমরা ব্যবহার করি। এই পুট শব্দটা দিয়ে কিন্তু এর অনেকগুলো ব্যবহার আছে, ঠিক আছে। এই দেখেন এখানে এই পুট আউট মানে কোনো কিছু নিভিয়ে ফেলা, এটা হবে না। এই পুট অ্যাওয়ে মানে কি? এই পুট অ্যাওয়ে মানে কোনো জিনিস যথাস্থানে রাখা, তাহলে এটাও হবে না। পুট অন মানে কি? পরিধান করা। তো পুট অন কেন হবে না? যে মসজিদে যাওয়ার আগে কি আপনি জুতা পরিধান করবেন ভিতরে ঢোকার আগে? নো, এখানে হবে পুট অফ, খোলা, জুতা খোলা। আচ্ছা, নাম্বার 58, fill in the blank with the correct phrase, he dash arrested if he had tried to leave the country। অর্থাৎ দেখেন এখানে এই যে ইফ আছে না, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের কি নিয়ম আমরা সবাই জানি না। এখানে যে হ্যাড প্লাস V3, ঠিক আছে। তো এখানে পাস্ট পারফেক্ট সেন্টেন্সের কিন্তু একটা গঠন। তো ইফ হি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো টু লিভ দ্য কান্ট্রি, দেশটি ত্যাগ করার জন্য, তাহলে কি হতো? পাস্ট পারফেক্টের থার্ড কন্ডিশনাল কি হয়? পরবর্তীতে উড হ্যাভ প্লাস V3, ঠিক আছে। তো উড হ্যাভ প্লাস V3 এখানে কোথায় আছে? যে উড হ্যাভ বিন, এটাই কিন্তু একমাত্র কারেক্ট। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, সে অ্যারেস্ট হতে পারতো বা গ্রেপ্তার হতে পারতো। এখানে মেন বিষয়টা আমি বলি যে এই যে প্যাসিভ ফর্ম আছে, উড হ্যাভ বিন অ্যারেস্টেড, সে গ্রেপ্তার হয়ে যেতে পারত যদি সে কি করত? সে দেশ থেকে পালানোর চেষ্টা করত। 59, choose the right word to fill the blank. 2 of the children have to sleep in one bed. বলছে দুইটা সন্তানদের বা দুইজন ছেলে মেয়েদের একটা বিছানায় ঘুমাতে হবে। বাট দ্য আদার 3, কিন্তু বাকি তিনজনের হ্যাভ সিপারেট অনস। সিপারেট অনস মানে কি? আলাদা কোনো বিছানা আছে, ঠিক আছে। এই সিপারেট অনস বলতে বলছে এই যে আলাদা কোনো বিছানা, ওয়ান্স মানে বেড, হ্যাঁ, এই যে বেডকে বোঝাচ্ছে। ওয়ান্স মানে আলাদা, সিপারেট ওয়ান্স বলতে কি বোঝাচ্ছে? যে আলাদা কোনো বিছানাকে ঘুমাতে হবে, আলাদা বিছানায়। ওকে, তো সেই অর্থে কিন্তু এখানে সিপারেটটাই কারেক্ট। সিপারেট মানে কি? আলাদা। আর ডিফারেন্ট মানে ভিন্ন, এটা হবে না। কমপ্লিট মানে সম্পূর্ণ, এটাও হবে না। লনলি মানে একাকিত্ব, একটাও অর্থের সাথে যায় না। চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। The Democratic Party's candidate dash defeat in the small hours of the morning. অর্থাৎ কি বলতেছে? The Democratic Party's candidate, গণতান্ত্রিক দলের যে ক্যান্ডিডেটগুলো আছে, হ্যাঁ, ড্যাশ ডিফেট, তারা কি হতে পারে? পরাজিত হয়। ড্যাশ ইন দ্য স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের সেই অল্প সময়ের, অল্প ঘন্টার মধ্যেই তারা কি হচ্ছে? তারা পরাজিত। তো এই ধরনের অর্থ বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দ্য ডেমোক্রেটিক পার্টিস ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিল, ডিফেট পরাজয়, ইন দ্য স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং, এই সকালে অল্প সময়ের মধ্যেই তারা পরাজয়কে গ্রহণ করেছিল। আর কনসেন্ট আছে। তো এখানে এই কনসেন্ট অর্থ কিন্তু সম্মতি বা অনুমতি। কনসেন্ট অর্থ সম্মতি বা অনুমতি। অ্যাগ্রি তো জানি, অ্যাগ্রি মানে একমত হওয়ার, পাঁচটা ফর্ম এখানে ব্যবহার হয়েছে। অ্যাকসেপ্টেড মানে মেনে নেওয়া বা স্বীকার করা, অ্যাকসেপ্টেড পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড। আর হচ্ছে গ্রান্টেড মানে গ্রান্ট থেকে গ্রান্টেড, মঞ্জুর করা বা মঞ্জুর করেছিল। তাহলে এখানে দ্য ডেমোক্রেটিক পার্টিস ক্যান্ডিডেট গ্রহণ করেছিল ডিফেট পরাজয়, ইন দ্য স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং, অর্থাৎ
সকালে অল্প সময়ের মধ্যে ডেমোক্রেটিক প্রার্থীর নির্বাচনে পরাজয় মেনে নিয়েছিল। বিষয়টা এরকম। দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিওরলি, অর্থাৎ প্রেস, হ্যাঁ, সংবাদের প্রধান কাজটা কি? সংবাদ মাধ্যমের দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিওরলি টু ড্যাশ দ্য ম্যান ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্সড। এই যে স্ট্রিট উইথ ফ্যাক্সড মানে যেটা হচ্ছে প্রকৃত ঘটনাটা তুলে ধরা, ঠিক আছে? দ্য ম্যান ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্সড, অর্থাৎ মানুষের যে প্রকৃত ঘটনা সেই বিষয়গুলো তুলে আনা। তাহলে এখানে আমরা অর্থটা কি বুঝে থাকি? যে দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিওরলি টু প্রোভাইড, এখানে প্রোভাইড শব্দটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। প্রোভাইড মানে কি? সরবরাহ করা। তাহলে প্রেজের সংবাদ মাধ্যমের একমাত্র উদ্দেশ্য কি? যে মানুষের যে দৈনন্দিন যে ঘটনা, সেই প্রকৃত ঘটনাটাই কিন্তু তুলে ধরা প্রেজের কাজ। আচ্ছা, তারপর কি বলছে? যেখানে ইকুইপ মানে সজ্জিত করা বা প্রস্তুত করা। রণক্ষেত্রের ক্ষেত্রে বিশেষ করে এই শব্দটা বেশি ব্যবহার হয়, যে রণক্ষেত্র প্রস্তুত করা। আচ্ছা, ডেলিভার মানে কি? এই ডেলিভার মানে সরবরাহ করা বা পৌঁছে দেওয়া। পরটা আছে প্রুফার। এই প্রুফার মানে হচ্ছে প্রস্তাব বা বিনিময়ে প্রস্তাব প্রভৃতি ইত্যাদি। তাহলে এখানে প্রোভাইড শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, অর্থাৎ সিন্স ইজ রিটায়ারমেন্ট মিস্টার চৌধুরী হু ওয়াজ এ টিচার ড্যাশ হ্যাজ রিটেন 4 novels। তার মানে বলছে তার অবসর থেকেই মিস্টার চৌধুরী, যে ছিল একজন শিক্ষক, হ্যাজ রিটেন 4 novels, তিনি কয়টা নোবেল লিখেছে? 4টা উপন্যাস তিনি লিখেছেন। হ্যাজ রিটেন লিখিয়াছে। তাহলে এখানে কোন শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট? এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখানে আমরা দেখি যে ইউজুয়ালি মানে কি? সাধারণত, এটা স্বাভাবিক এখানে হবে না। প্রেজেন্টলি মানে বর্তমানে, এটাও কিন্তু এখানে হবে না। অলরেডি মানে ইতিমধ্যে। আর এখানে এই ফরমারলি মানে যেটা হচ্ছে আগেকার দিন বা পূর্বকালে। তাহলে এখানে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? এটা হলো বিষয় যে সিন্স ইজ রিটায়ারমেন্ট, দেখেন তার অবসরের পর থেকেই, সিন্স ইজ রিটায়ারমেন্ট, তার অবসরের পর থেকে, মিস্টার চৌধুরী হু ওয়াজ এ টিচার, মিস্টার চৌধুরী যিনি ছিলেন একজন শিক্ষক। ফরমারলি, এখানে ফরমারলি শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ হু ওয়াজ এ টিচার তার মানে ওই যে অতীত কোনো ঘটনাকে বোঝাচ্ছে, যে সাবেক যিনি ছিল একজন শিক্ষক। হ্যাজ রিটেন 4 novels, তিনি 4টা উপন্যাস লিখেছেন। তো এই যে সাবেক বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে ফরমালি শব্দটা ইউজ হয়েছে। আচ্ছা, নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট, আমার এটা প্রশংসা করা উচিত। ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক, যদি তুমি কাজটি শেষ করতে পারো, ড্যাশ থার্সডে। দেখেন এই যে ড্যাশ থার্সডে, তার মানে এই যে থার্সডের মধ্যে, অর্থাৎ এই যে বৃহস্পতিবারের মধ্যে যদি তুমি কাজটি শেষ করতে পারো, তাহলে আমি কি করব? তোমার প্রশংসা করা উচিত। তো এই যে কোনো কিছুর একটা টাইম লাইনের মধ্যে, যে এই সময়ের মধ্যে, তো এমন বোঝাতে কিন্তু আমরা এখানে প্রিপোজিশন যে বাইটা কিন্তু আমরা এখানে ইউজ করি। কোনো টাইম লাইন, সময়সীমার মধ্যে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা কিন্তু আমরা ইউজ করি। আচ্ছা, নাম্বার 64, যে চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, ইট উইল বি ইয়োর টাস্ক টু মেক শিওর দ্য ড্যাশ অফ দ্য ট্রাফিক ইজ মেইনটেইন উইদাউট ইন্টারাপশন। তার অর্থ কী বলছে এখানে? যে ইট উইল বি ইয়োর টাস্ক, এটা হবে তোমার কাজ, টু মেক শিওর নিশ্চিত করার জন্য, দি ড্যাশ অফ ট্রাফিক ইজ মেইনটেইন উইদাউট ইন্টারাপশন। তার অর্থ এখানে বলছে যে এটা হবে তোমার কাজ, টু মেক শিওর নিশ্চিত করা, দ্য ড্যাশ অফ ট্রাফিক, এখানে নিয়ন্ত্রণ করা, উইদাউট ইন্টারাপশন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই এটাকে নিয়ন্ত্রণ করাই হবে তোমার কাজ। তাহলে এখানে অর্থের সাথে কোনটা মিল হয়? এখানে যে সার্কুলেশন, এই সার্কুলেশনের অর্থটা কি? যে দৈনিক বা সাময়িক পত্রিকার যে প্রচার, সেটাই কিন্তু সার্কুলেশন।
আর ফ্লো মানে কি, এই যে ফ্লো মানে স্বচ্ছন্দ গতি বা স্বাভাবিক ছন্দ, এই ফ্লো যেটা হচ্ছে প্রবাহমান। কারেন্ট মানে কি, কারেন্ট মানে কিন্তু এখানে বায়ু স্রোত বা জল স্রোত, আবার এই কারেন্ট মানে সাম্প্রতিক বা চলতি। আর প্রসেশন, এই প্রসেশন শব্দটার অর্থ যেটা হচ্ছে মিছিল বা শোভাযাত্রা। তাহলে এখানে কোনটা কারেক্ট, এটা হচ্ছে বিষয়। তো দেখেন, ইট উইল বি ইয়োর টাস্ক টু মেক শিওর দ্য ফ্লো, ফ্লো মানে যেটা হচ্ছে স্বাভাবিক যে গতি, যে ছন্দ, স্বাভাবিক যে বিষয়, এটা হবে তোমার একমাত্র কাজ, টু মেক শিওর দ্য ফ্লো অফ ট্রাফিক, ট্রাফিকের স্বাভাবিক যে গতি বা স্বাভাবিক যে বিষয়, এটা ইনশিওর করা, নিশ্চিত করা। ইজ মেইনটেন উইদাউট ইন্টারাপশন, যেটা কোনো ধরনের কোনো বাধা ছাড়াই এগুলো তোমার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এখানে ফ্লো শব্দটাই কিন্তু অর্থ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট। তো নাম্বার 65, এটা আমরা অলরেডি পড়ছি আগে, অন্য পরীক্ষাগুলোতেও আসছে এটা। এই যে পেডিয়াট্রিক, পেডিয়াট্রিকের যেটা হচ্ছে রিলেটস টু দ্য ট্রিটমেন্ট। পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশুদের চিকিৎসা, তাহলে এটা অবশ্যই চিলড্রেন হবে, শিশুদের চিকিৎসার সাথে জড়িত। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু, ইকোলজিক্যাল মানে যেটা হচ্ছে পরিবেশ সম্বন্ধীয়, তাহলে এই ইকোলজিক্যাল শব্দটা অবশ্যই কী হবে, অবশ্যই এনভায়রনমেন্টের সাথে পরিচিত। এটাও বিগত বিসিএসগুলোতে আসছে। দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক বানান কোনটা, হিউমারাস, HUMOROUS, এই হিউমোরাসটা হচ্ছে কিন্তু কি কারেক্ট বানান। এই পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেক্স এ জার্নি, এটাও কিন্তু বিগত কোনো পরীক্ষা আসছে। দেখেন, এই পিলগ্রিম মানে কি, তীর্থযাত্রী। তো তীর্থযাত্রী এমন একজন ব্যক্তি যে কি করে, যাত্রা শুরু করে কোথায়, টু এ হলি প্লেস, একটা পবিত্র স্থানে কিন্তু তার জায়গা, তীর্থযাত্রা শুরু করে। দেখেন, হলি প্লেস বললে কিন্তু এর মধ্যে সব কিছুই চলে আসছে, এই কারণে হলি প্লেসটা কারেক্ট। এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, রাইটস এটাও পূর্ববর্তী বিশেষে আসছে, যে একজন ব্যক্তি যে তার নিজ সম্পর্কে লেখে, নিজের জীবন সম্পর্কে, সেটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে কি আত্মজীবনী, নিজের জীবন সম্পর্কে যেটা লেখা হয় সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। নাম্বার 70, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট। এই হোয়াইট এলিফেন্ট মানে কি, সাদা হাতি? নো, এই হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন। তার মানে বলছে এই হোয়াইট এলিফেন্ট মানে এমন কোনো দামি বা জিনিস, ব্যয়বহুল জিনিস যেটা কি করে না, কোনো কাজে আসে না, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে এই হোয়াইট এলিফেন্ট। নাম্বার 71, ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ, যদি আমরা কোনো শক্ত প্রমাণ পেতে চাই, উই আর লুকিং ফর, আমাদেরকে কি করতে হবে, শক্ত প্রমাণ চাইতে হলে আমাদের অবশ্যই ক্লিয়ার এভিডেন্স, স্পষ্ট যে প্রমাণ, সেটা আমাদেরকে পেতে হবে। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইথ, দেখেন এখানে যে দ্য লাইটস, লাইটস মানে কি আলো। তো এই লাইটস হ্যাভ বিন, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন, হ্যাঁ, আলোটা কি করছে, এই ব্লোন বলতে এখানে নিভে যাওয়া কি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, দ্য লাইটস ব্লো আউট, ব্লো আউট মানে কোনো কিছু নিভে যাওয়া। তাহলে দ্য লাইটস হ্যাভ বিন ব্লো আউট, আলোটি নিভে গিয়েছে কিসের মাধ্যমে, বাই দ্য স্ট্রং উইন্ড, খুব ঝড়ো বাতাসের মাধ্যমে। তাহলে এখানে ব্লোটাই আউট, ব্লো আউটটাই অ্যাপ্রোপ্রিয়েট। ব্লোন এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ব্লো বিলিভ ব্লোন। অ্যাজ দি সান ড্যাশ, যেহেতু সূর্য কি করছিল, ওয়াজ শাইনিং হবে, কিন্তু এখানে যখন সূর্য কিরণ দিচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট, কেন এখানে ওয়াজ শাইনিং হলো, তার একটাই কারণ আমি এখানে বলি যে আই ডিসাইডেড, ডিসাইডেডটা কোন টেন্স, পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স হলে এখানে যেহেতু অ্যাজ আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াসের একটা ব্যবহার, আর সবগুলো কিন্তু এখানে প্রেজেন্ট আছে, এটা হবে না। আচ্ছা, মাইডেন স্পিচ, মাইডেন স্পিচ মানে কি, এটা আসেই সারা পরীক্ষায়, এটা আসে। মাইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ, জীবনের প্রথম বক্তৃতা। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট মানে সম্পূর্ণরূপে, থরোলি, থরোলি মানে কি সম্পূর্ণরূপে, এইটা আসছেই সব পরীক্ষায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা তুমি কী করো, পছন্দ করো। এই যে এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে সবসময় কী হয়, ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে এভরিবডি হ্যাজ অন, এভরিবডি, এভরিওয়ান, এগুলো কী হয়, ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে এভরিবডি হ্যাজ গান দেয়ার, প্রত্যেকে সেখানে গিয়েছে, এভরিবডি প্লাস এখানে হ্যাজ প্লাস ভার্বের ভিতরি ফর্ম হচ্ছে গান। আর বাকিগুলো কিন্তু এই রুলস মেনটেন করেনি, এই জন্য এটা হবে না, ঠিক আছে। এই যে হ্যাজের পরে ওয়েন্ট আছে, এটা হবে না। আমি অন্য সলিউশনেও এটা বলছি, আর আছে, গান আছে, এটা হবে না, অবশ্যই হ্যাজ হবে। হ্যাভ আছে প্লুরাল, এটা হবে না। আর এখানে ওয়েন্ট না হয়, এখানে গান না হয় ওয়েন্ট হলো।
তাহলে এটাই কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ট্রেন ইজ রানিং, ট্রেন ইজ রানিং অর্থাৎ কি ট্রেনটি চলতেছে। ট্রেনটি কীভাবে চলতেছে? ট্রেনটি যেটা হচ্ছে সময় মতো চলতেছে সেটা কিন্তু বোঝাচ্ছে। তাহলে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ট্রেনটি কিন্তু কি সময় মতো চলছে। এখানে নেক্সট আছে যে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। আচ্ছা, এখানে খেয়াল করি যে আমরা যদি কোনো কিছু দুজনের মধ্যে এমন কোনো কিছু বোঝাই তাহলে অবশ্যই বিটুইন বসে, বিটুইন। আর দুইয়ের অধিক বোঝালে তখন কিন্তু আমাদের এমং ইউজ করি। তাহলে এইটা খেয়াল রাখবো। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। ওকে। আচ্ছা, নো ওয়ান ক্যান ড্যাশ, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট, কেউই অস্বীকার করতে পারে না। এই ডিনাই মানে অস্বীকার করা। হি ইজ ক্লেভার, কেউ অস্বীকার করতে পারে না যে সে হচ্ছে চালাক। এখানে যে ডিফাই, এই ডিফাই মানে হচ্ছে অমান্য করা। আর ডিনান্স, ডিনান্স মানে অভিযুক্ত করা। তো ডিনান্স অভিযুক্ত করা, ডিনাই অমান্য করা। আর এখানে যে ডিসকার্ডে, ডিসকার্ড শব্দটার অর্থ কিন্তু বাতিল করা। তাহলে অর্থ অনুযায়ী কিন্তু এখানে এই ডিনাই শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যে কেউই অস্বীকার করতে পারে না সে হয় চালাক। হ্যাঁ, ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না। কখন গোলমাল করো না? হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার বাবা ঘুমাচ্ছে তখন গোলমাল করো না। আচ্ছা, এখানে কেন ইজ স্লিপিং হলো? সেটার কারণ হলো এখানে এই যে ডু নটটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ডু নটের পরে বি ওয়ান মেক বসছে। আর এবং এই কারণে কিন্তু এই যে হোয়াইল আছে, হোয়াইলের পরে সাধারণত কন্টিনিউয়াস টেন্সই আমরা ব্যবহার করি। সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে? তাহলে হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, এখানে ইজ স্লিপিংটাই কিন্তু অর্থ অনুযায়ী এবং গ্রামার অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট। হি গেভ আপ ড্যাশ, হি গেভ আপ সে ত্যাগ করেছিল। কি ত্যাগ করেছিল? হি গেভ আপ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলা ত্যাগ করেছিল। হয়নি গট ম্যারিড, অর্থাৎ যখন তার বিবাহ হয়েছিল। এই যে গেভ আপের পরে কিন্তু এই ভার্বের সাথে কি হয়? আইএনজি ফর্ম হয়, এই জন্য এটাই কারেক্ট। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়েছে। ড্যাশ ফ্রাইড লাস্ট, দেখেন এই যে কোনো সময়ের যে বিষয়টা, যে সেই শুক্রবার থেকে সে অসুস্থ, সেই গত জানুয়ারি মাস থেকে সে অসুস্থ। তো এইভাবে যে থেকে যদি বোঝায় যে নির্দিষ্ট একটা সময়, যে 2 মাস 3 মাস 4 মাস এরকম না বুঝে কোনো একটা সময়কে, যে সে জানুয়ারি থেকে অসুস্থ, ফেব্রুয়ারি থেকে অসুস্থ, বা সে গত স্যাটারডে থেকে অসুস্থ, তো এইরকম বোঝালে কিন্তু এখানে আমরা সিন্স শব্দটাই ব্যবহার করি। আর স্পেসিফিক যদি কোনো টাইম, যদি 1 বছর 2 বছর 1 মাস এরকম কোনো নির্দিষ্টটা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। এটা মাথায় রাখবেন সবসময়। তো তাহলে এখানে কি হবে? সিন্স শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহ হাফিজ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কাছে এতটুকুই চাওয়া।